ক্লাস 10-এর অর্থাৎ 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন এডুকেশন সিস্টেমে আজকের পাঠ্য বিষয় ভূগোল ও পরিবেশ। এই অধ্যায়ে এই বিষয়ে গতদিন আমি পড়িয়েছিলাম ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল এবং সেখানে কিছু খুচরো প্রশ্ন থেকে গেছিল। আমি 5-10 মিনিট ওইগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তারপরে আমরা নতুন অধ্যায় ভারতের জল সম্পদ অর্থাৎ নদ নদী এবং জলের ব্যবহার, কৃষি, সেচ ইত্যাদি অংশ বা অন্তর্ভুক্ত পাঠগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি মাধ্যমিকের একটা প্রশ্ন দেখেছিলাম যে হিমাদ্রি হিমালয়ের সংক্ষিপ্ত বর্ণনা। এটা মানচিত্র দেখে পড়তে হবে। তোমাকে প্রথমে বলতে হবে হিমাদ্রি হিমালয়ের অবস্থানটা কোথায়। তেথিস এবং হিমালয়ের মাঝে এর অবস্থান। কি বললাম, আমি কি করে পারলাম? ওই যে মানচিত্রটা সঙ্গে আছে, ওই মানচিত্রটাই প্রমাণ করে দিচ্ছে যে এটা কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ নয়। হ্যাঁ, তা এই জায়গাটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তারপর দেখো, এর যদি উত্থান পর্ব ধরি তাহলে টার্সিয়ারি যুগ, আর উপযুগগুলো ছিল অলিগোসিন, মায়োসিন, প্লাইস্টোসিন। সময়টা ছিল ওই 13-14 কোটি বছরের মধ্যে। কারণ ওই যে তোমাদের কাছে বলেছিলাম যে আমাদের কাছে ক্রেটেসিয়াস 14-16 মধ্যে, ওই আগে পেছনে ক্রেটাসিয়াস, তারপরেই আমাদের কাছে টার্সিয়ারি রেঞ্জটা চলে আসে। তাহলে আমরা এখানে বলবো 12 থেকে 7 কোটি বছর আগে তেথিস হিমালয়ের উত্থান। 7 হচ্ছে টার্সিয়ারির উপর শুরু, আর শেষ হচ্ছে তোমার 12 হচ্ছে ওই ক্রেটাসিয়াসের শেষ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা একটা ভূতাত্ত্বিক কালপঞ্জিকে ব্যবহার করলাম, আর ব্যবহার করলাম যে গঠনগত অবস্থান কোথায় রয়েছে তেথিস এবং হিমালয়ের মাঝে। এটা হিমালয়ের পর্বতমালার উচ্চতম অংশ। মানচিত্রে পাবে, মানচিত্রটা ফলো করবে, এই ল্যাঙ্গুয়েজগুলোই পেয়ে যাবে। গড় উচ্চতা 6100 মিটার। গড় বিস্তারটা ওখানে নেই, আমি স্কেল দিয়ে মেপে ওই স্কেলের সঙ্গে রেখে বললাম 25 কিমি। এটা আনুমানিক। এটা 27 হতে পারে, 29 হতে পারে, তবে 30-এর বেশি নয়। আমি 25 কিমি আমার স্কেলে আসছে, আমি এখানে যে স্কেল ধরে মাপছি। আর পৃথিবীর বরফাবৃত উচ্চতম শৃঙ্গগুলো এখানে রয়েছে। দেখো, সাদা সাদা অংশ খয়েরি বা ব্রাউন কালারের মধ্যে রয়েছে। এভারেস্ট রয়েছে, বিশ্বের উচ্চতম শৃঙ্গ। দরকার নেই, আর যদি পারো তাহলে উচ্চতা দেবে। হ্যাঁ, উচ্চতার পরিমাণটা কত? কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, কেদারনাথ, নন্দাদেবী, কামেট, এইগুলো সিস্টেম্যাটিক্যালি সাজিয়ে তুমি বললে উপরিউক্ত বিষয়টি হিমাদ্রি হিমালয়ের সংক্ষিপ্ত বর্ণনাকে চিহ্নিত করছে। তুমি আরেকটা জিনিসের মধ্যে ফেলতে পারো, হিমাদ্রি হিমালয়ে কিছু তোমার হিমবাহ আছে। সেই হিমবাহের অন্যতম হচ্ছে সিয়াচেন, গঙ্গোত্রী আছে। সিয়াচেন, গঙ্গোত্রীর কথা বলতে পারো। আর
কতগুলো গিরিপথ আছে, জেলেপলা, নাথুলা গিরিপথগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করছে। এই হলো হিমাদ্রি হিমালয়ের সংক্ষিপ্ত বর্ণনা। মার্কস ভ্যালু এর 2 থেকে 3। আমাদের দ্বিতীয় প্রশ্ন, তেথিস হিমালয়ের সংক্ষিপ্ত বর্ণনা। তেথিস হিমালয়ের অবস্থান হচ্ছে হিমালয় পর্বতমালার সবচেয়ে উত্তরে, মূলত তিব্বত এই পর্বত শ্রেণীটার অবস্থান করে আছে। এবারে আমরা ভূতাত্ত্বিক কালপঞ্জিটা ব্যবহার করব। ওই হিমাদ্রির মতো একই 12 থেকে 7 কোটি বছর বা 14 থেকে 7 কোটি বছর পূর্বে প্রথমবার ভূ আলোড়নে হিমাদ্রি হিমালয়ের উত্তরাংশ সৃষ্টি হলো। ওই যে টার্সিয়ারি যুগ থেকে আলোড়ন রিসার্চ চলছে ভূ অভ্যন্তরে, হ্যাঁ, এবং তারপর সে গিরিজনী আলোড়ন শুরু করলো। এই গিরিজনী আলোড়নের প্রথম পার্টটা ভূমিরূপকে বিকৃত অবস্থায় নিয়ে গেল আজ থেকে 4.5 কোটি বছর আগে, অর্থাৎ আমাদের কাছে অলিগোসিন যুগ। তারপর এলো আরও 2.5 কোটি বছর পরে, সেটা হলো মায়োসিন যুগ। তারপর এলো 70 লক্ষ বছর আগে, একেবারে তোমার ঘরের কাছে প্লাইস্টোসিন উপযুগ। তারপরে আমাদের নব্যযুগ বা নিওভূতাত্ত্বিক, নিওজিওলজিক্যাল এরা। এই কালপঞ্জিগুলো কোথায় পাবে? এই কালপঞ্জিগুলো বইয়ে আছে, কোনো ভালো বই দেখতে হবে। আমি ভালো বই পুরনো বলতে পারি যে আমাদের ভূগোলের পথিকৃৎ শিক্ষক তোমার SP ভট্টাচার্য, তার বই দেখতে পারো। শিবপ্রসাদ ভট্টাচার্য, যার যিনি নামকরণ করেছিলেন মেঘালয়, মেঘের আলয় বলে, ভারতের প্রখ্যাত ভূতত্ত্ববিদ এবং ভূগোলবিদ, দুটো দিক তিনি সামলেছিল। তা আমি সেই দিকটা বলতে পারি। আর জর্জ কুরিয়ানের মানচিত্র খুব ভালো এই ইয়ের মধ্যে, এর উপরে আর কিছু নেই বলতে পারো। ঠিক আছে অ্যাটলাসে। আর যদি এদিকে আসতে চাও তাহলে ম্যাকমিলান এবং অক্সফোর্ড ব্যবহার করতে পারো। এছাড়াও আছে তোমার ম্যাকমিলান, অক্সফোর্ড ছাড়া আছে ক্যামব্রিজের আছে একটা। আমাদের ভারতবর্ষের সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রটাও খারাপ না, ভালো মানচিত্র, খুবই সূক্ষ্ম এবং বলতে পারো যে ত্রুটিবিহীন অবস্থায় রয়েছে। আর এদিকে ফ্র্যাঙ্ক ব্রাদার্সের মানচিত্রও করতে পারো, ওদেরটাও ভালো, তবে ওদেরটা খুব দামি, 560 না 70 টাকা দাম ওদের মানচিত্রটা। মানে অন্য ব্যবহারটা অন্যরকম করে করা আছে। তেথিস হিমালয়ের সংক্ষিপ্ত বর্ণনায় তাই প্রথমবার ভূ আলোড়নে হিমাদ্রি হিমালয়ের সৃষ্টি হলো, যার গড় উচ্চতা স্বাভাবিকভাবে ওখানে বলেছিলাম 6100 মিটার, এখানে সেটা 3000 মিটার। কারণ আলোড়নটা তো সেরকম নয় যে ধাক্কা দিয়ে একেবারে লফটি সুউচ্চ করে দেবে, সেটা হয়নি এখানে। ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে এর অবস্থান, এবং দেখা যাচ্ছে তোমার গড় প্রস্থ হচ্ছে 40 থেকে 225 আর দৈর্ঘ্য 1000 কিমি। যে শৃঙ্গগুলো রয়েছে পর্বত শ্রেণীগুলো, তার মধ্যে জাস্কার, লাডাখ, কারাকোরাম ওই কাশ্মীরের উত্তর পশ্চিম থেকে
দক্ষিণ পূর্ব দিকে পরপর করে সাজানো আছে, দেখে নাও মানচিত্রে। বাঁ হাত থেকে ডান হাতে একেবারে মাথার ওপরে রয়েছে। ভারতের উচ্চতম শৃঙ্গ আমরা এই কারাকোরামকে ধরে থাকি, গডউইন অস্টিন বা K2। আর রয়েছে গাছের ব্রুম, দেখো ওটা হচ্ছে ওই কারাকোরামের ডান দিকে। আর লিও পার্গেল ব্রড পিক, ওটাও কারাকোরামের ডান দিকে পর্বত শৃঙ্গগুলো এসেছে। এই আর কতগুলো আছে ধীরে ধীরে ক্ষয় হয়ে মালভূমিতে পরিণত হয়েছে। এক ঘন্টা করে। আচ্ছা, আমরা এরপরে আরও একটা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কাশ্মীর হিমালয় এবং হিমাচল হিমালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা মাধ্যমিকে এসে যাওয়া প্রশ্ন। জম্মু কাশ্মীর রাজ্যে 3.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় 5টা পর্বতশ্রেণী অবস্থান করে আছে। আমি যে মানচিত্রটা পাঠিয়েছি নিচে থেকে ওপরে, জম্মু কাশ্মীর থেকে একদম লাদাখ পর্যন্ত পরপর দেখে যাবে। পীর পাঞ্জাল আছে নিচে, তার ওপরে আছে জাসকার, লাদাখ, আর তারও ওপরে রয়েছে বাঁ হাতে উত্তর পশ্চিম দিকে দেখো কারাকোরাম, পেয়েছো? আর পীর পাঞ্জাল আর জাসকারের মাঝখানে আছে কাশ্মীর উপত্যকা। হিসপার, বাল্টোরা এরা হচ্ছে তোমার উল্লেখযোগ্য হিমবাহ এখানে। আর উল্লেখযোগ্য অবনমিত স্থানে জলাশয় জল আটকে গিয়ে বা বদ্ধ হয়ে সৃষ্টি করেছে ডাল বা উলারের মতো হ্রদগুলো। গিরিপথ আছে পর্বতের মাঝখান দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার। এদের মধ্যে বানিহাল, পীর পাঞ্জাল, বুন্দিল পীর, জজিরা উল্লেখযোগ্য। এরপর দেখো হিমাচল হিমালয়টা। হিমাচল প্রদেশে চলে আসো। আগে মানচিত্রে পাঞ্জাবের ওপরের দিকটাতে দেখে নাও যে হিমাচল হিমালয় আছে কাশ্মীরের ঠিক নিচে। হ্যাঁ, কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে, বাঁ হাতটা দেখো, হ্যাঁ ওই জায়গাটা হিমাচল হিমালয়। এবার হিমাচল হিমালয় পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্যে, ওটা তো আর প্রশাসনিক সীমারেখা মানে না, ফলে দুটো রাজ্যে পড়ে গেছে। এর মধ্যে দিয়ে শতদ্রু যমুনা নদীর উপত্যকার মধ্যবর্তী অংশ অবস্থান করছে। 64,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পার্বত্য অঞ্চলে শিবালিক, ধওলাধর, পীরপাঞ্জাল, নাকটিব্বা, মসৌরির মতো পর্বত শ্রেণীগুলো অবস্থান করে আছে। আর কতগুলো গিরিপথ আছে, লাহুল, স্পিতি, কাংড়া, কুলু, চাম্বা এবং কিন্নর উপত্যকা। ওখানে যেমন কাশ্মীর উপত্যকা, এখানে কিন্নর উপত্যকা। এখানে যারা বসবাস করে তাদের অধিকাংশই হচ্ছে কিন্নর উপজাতি। রোটাং আছে, কাংলা আছে গিরিপথ। এদের মধ্যে রোটাং বিখ্যাত। জ্বালামুখী একটা পাহাড় আছে হিমাচল প্রদেশের একেবারে লাগোয়া পাঞ্জাবের দিকে। এই জ্বালামুখী পাহাড় থেকে অবিরাম আগুনের শিখা বেরিয়ে আসে এবং আশেপাশে এই কারণে, যেহেতু সালফার গঠিত, কি বললাম, সালফার গঠিত বা সালফার ডাই অক্সাইড গঠিত,
তাই এখানে উষ্ণ প্রস্রবণ রেখা এবং অনেকগুলো এই রেখা বরাবর উষ্ণ প্রস্রবণ রয়েছে। এটা হিমালয়ের ব্যাখ্যা। তাহলে আমরা মাধ্যমিকের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের আরও একটা বিষয়, সেটা হচ্ছে লাদাখ পর্বত শ্রেণী তো খুব ইম্পর্টেন্ট, আকসাই চিনটাও ইম্পর্টেন্ট। এগুলো কোনোদিন মাধ্যমিকে আসেনি, তবে আমি মনে করি এখন তো প্রশ্নের শর্ট টাইপ হয়ে গেছে, দুটো প্রশ্ন দিতেই পারে এবং সেখানে কিছু বলার নেই, কারণ তোমার সিলেবাসের মধ্যে থেকেই দিয়েছে, আমরা পড়ি না, এড়িয়ে চলে যাই। এইবার দেখো, লাদাখ পর্বত শ্রেণীটাকেও এই একইভাবে ব্যাখ্যা করতে হবে এবং সেখানে তোমার বিস্তৃতি, অবস্থান, জাস্কার এবং কারাকোরামের মাঝখানে, দৈর্ঘ্য প্রায় 350, গড় উচ্চতা 300। এই বিস্তৃতি হয়ে যাওয়ার পর তোমার কি কি গিরিপথ আছে, মনে যদি না থাকে একটাই বলবে, খারদুংলা। মনে যদি না থাকে একটাই হ্রদ বলবে, প্যাগং হ্রদ, এবং এটা মানচিত্রে দেখাতে বলে প্যাংগং। পয়জফলা আকার, অনেশ্বর, অনেশ্বর, এই প্যাংগং হ্রদ তোমাকে চিহ্নিত করতে হবে। এটা ভারতের সবচেয়ে লবণাক্ত হ্রদ, সবচেয়ে বেশি। আর এখানে দুর্গম হিমশীতল জলবায়ু যেমন রয়েছে, সেই জলবায়ুটা মরুপ্রায়, কিন্তু শীতল মরুপ্রায়। কাজেই জনবিরল জায়গা এইগুলো। নদী তো থাকবে কম, কারণ সারা বছরই বরফের চাদর বিস্তৃত লাদাখ। আকসাই চিন, এটাও তেথিস হিমালয় অঞ্চলে, কারাকোরাম পার্বত্যভূমির, লাদাখ মালভূমির দ্বারা বেষ্টিত। দুটো মালভূমি, একটা কারাকোরাম আর নিচের দিকে লাদাখ, ওপরে কারাক, আর তার ঠিক কর্নারে রয়েছে দুজনকে নিয়ে একসাই চীন। এটা চীন দখল করে আছে 62 থেকে ওয়ারে, এটা চীন দখল করেছিল। ভারত এটাকে বহুবার ছাড়াবার চেষ্টা করেছে ওদের হাত থেকে, কিন্তু এখনও পেরে ওঠেনি। জম্মু কাশ্মীরে অবস্থিত, প্রশাসনিক দিক থেকে এটা 4500 থেকে 6000 মিটার উঁচু। এইটুকু পরিচিতি দিলেই যথেষ্ট, বেশি কিছু লেখার দরকার নেই। এইবার আমরা শুরু করব ভারতের জলসম্পদ নিয়ে, অর্থাৎ ওয়াটার রিসোর্স অফ ইন্ডিয়াতে যে অংশগুলো আছে সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। বলা বাহুল্য যে এই বিষয়ে আমি একটা মানচিত্র তোমাদের কাছে পাঠালাম ভারতের নদ নদী ও জলসম্পদে। এটা খুব ভালো করে দেখতে হবে। তোমাদের বাড়িতে যে মানচিত্র আছে সেই বইও দেখবে, আবার এই অংশটাও তোমাদেরকে ভালো করে অনুধাবন করতে হবে। কি দেখবে মানচিত্রে প্রথমে দেখবে যে ভারতের স্কেলটা কত আছে। কম বেশি 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার আছে। একশো কিলোমিটার, 1 সেন্টিমিটারে 100 কিলোমিটার রয়েছে। আবার এদিকে যে অংশটা আছে সেটা ভারতের দ্রাঘিমা এবং অক্ষরেখাগুলোর মধ্যে কোন কোন নদী কোন দিকে গেছে সেটা ভালো করে লক্ষ্য রাখবে।
কর্কটক্রান্তি রেখার উত্তরে উত্তর ভারতের নদী, আর কর্কটক্রান্তি রেখার দক্ষিণে দেখো দক্ষিণ ভারতের নদীগুলো অবস্থান করে আছে। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে অসংখ্য নদী। কাশ্মীরে পঞ্চনদ রয়েছে, সেই পঞ্চনদে রয়েছে ঝিলাম নদী, তারপর চন্দ্রভাগা নদী, ইরাবতী, শতদ্রু এবং সিন্ধু। আবার ওই উত্তরে রয়েছে তোমার গঙ্গা এবং যমুনা, তার ওপরে আছে গণ্ডক, খড়ঘড়া, এই নদীগুলো। যমুনার ওপরে রয়েছে সরজু নদী, যমুনার নিচের দিকে অর্থাৎ ডান অববাহিকায় রয়েছে চম্বল নদী, বেতোয়া নদী, সোন নদী, এটা গঙ্গার অববাহিকা। নিচের দিকে আছে দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, এই সবই তোমার গঙ্গার ডান অববাহিকার উপনদী। একেবারে উত্তর পূর্ব ভারতে যদি আসি, তাহলে দেখো একটা নদী বেরিয়ে আসছে তিব্বত থেকে, সাংপো নামে। সেটা অরুণাচল প্রদেশে ঢুকছে দিবং নাম নিয়ে, দিহং নাম নিয়ে, এবং যখন আসামে আসলো তখন সেটা নাম নিয়ে নিল ব্রহ্মপুত্র। যখন বাংলাদেশে গেল তখন নাম নিল যমুনা। তাহলে তিব্বতে সাংপো, অরুণাচল প্রদেশে দিহং, আসামে ব্রহ্মপুত্র, বাংলাদেশে যমুনা। এবং এর দেখো ডান অববাহিকায় হিমালয় থেকে নেমে আসছে একটা নদী, সেটা হচ্ছে দিবং নদী। আরও নদী আছে, তিস্তা নদী রয়েছে, এরা ডান অববাহিকার উপনদী। বাম অববাহিকায় তো ওইরকম কোনো পাহাড় পর্বত নেই, তাই কোনো নদী এসে মিলিত হওয়ার সুযোগও পায়নি। তাহলে উত্তর ভারত নদীমাতৃক দেশ, দক্ষিণ ভারতও নদীমাতৃক দেশ। অবশ্যই দক্ষিণ ভারতে কী নেই? কর্কটক্রান্তি রেখার নিচের দিক থেকে যদি আরম্ভ করি, তাহলে নর্মদা পাবো, তাপ্তি পাবো, তারপর গোদাবরী পাবো, কৃষ্ণা পাবো, কাবেরী পাবো, এদিকে মহানদী পাবো এবং তাদের উপনদী পাচ্ছি। কাজেই ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হচ্ছে কেন? আমাদের প্রথম প্রশ্নের আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকে আসছে। আমি প্রথমে বলবো মৌসুমি বৃষ্টিপাত ভারতের দুটো উৎস সৃষ্টি করেছে, তিনটে উৎস। একটা হিমালয় পর্বতে, দ্বিতীয়টা সেই জলবিভাজিকা হচ্ছে পশ্চিমঘাট পর্বতে, আর তৃতীয়টা হচ্ছে মধ্য ভারতে যে পর্বতগুলো রয়েছে, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, মহাকাল পর্বত, বিন্ধ্য পর্বত, ছোটনাগপুরের উচ্চভূমিগুলো অর্থাৎ হাজারিবাগ, কোডারমা, রাঁচি ইত্যাদি, এরা মিলে একটা জলবিভাজিকা সৃষ্টি করেছে। তিনটে স্পট বললাম যারা জলকে বিবাহিত করেছে, অর্থাৎ কাকে? না বৃষ্টির জলকে, বরফ গলা জল। তাদের ঢাল অনুসারে নদীগুলোর প্রবহমান অবস্থাকে বজায় রাখছে। সবটাই ম্যাপ দেখে, ম্যাপ যার ভালো জানা থাকবে সেই অংশে একেবারে সমৃদ্ধ হয়ে উঠবে। তা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এরা বরফ গলা জলে পুষ্ট, আবার বৃষ্টির জলে পুষ্ট। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট। ফলে এই নদীগুলোর বৃষ্টির জল আর বরফ গলা জল সারা বছরই জল থাকে। আবহাওয়া, জলবায়ুর এখন একটা পরিবর্তন হয়েছে, ব্যাপক পরিবর্তন। তার আগে এই নদীগুলোতে জল সারা বছরই থাকতো, এখনও থাকে,
কিন্তু সেই জলের গভীরতা কম এবং প্রবহমান অবস্থা ক্ষীণ হয়ে গেছে। তো যাই হোক না কেন, এই নদী কেন্দ্রিক বা নদী জলসম্পদ কেন্দ্রিক প্রাচীনকাল থেকে ভারতীয় সভ্যতা ও কৃষ্টির বিকাশ ঘটেছে। ইতিহাসে আমরা দেখেছি সিন্ধু নদের অববাহিকায় হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, যেটাকে আমরা বলি সিন্ধু সভ্যতা। আবার আমরা যদি গঙ্গার দিকে আসি, তার অববাহিকায় দেখব আর্য সভ্যতা। আবার যদি নিচের দিকে যাই, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তাহলে সেখানে দেখব দ্রাবিড় সভ্যতার বিকাশ। সব নদী কেন্দ্র তুমি দেখতে যাও, ভালো কথা। এই চাকদার কথাই বলি না, যদি পুরনো বাড়ি খুঁজতে, তাহলে গঙ্গার কাছে ওই ঘুগিয়ার দিকে তাহলে পাবো, মুকুন্দনগরটাতে পাবো, যেখানে গঙ্গা এখনো জমিতে গ্রাস করতে পারেনি। সেখানে সেই পুরনো প্রাচীন অবস্থানগুলো বজায়, অবস্থানগুলোর সঙ্গে প্রাচীন অবস্থাগুলো বজায় রয়েছে। সেটা রানীনগরেও হতে পারে, গুজরাতেও হতে পারে, ওয়াডাঙ্গাতেও হতে পারে, আবার ওদিকে তোমার মুকুন্দনগরেও হতে পারে। আর সবচেয়ে ভালো পাওয়া যাবে আগুলিয়া কাছে দিকে। আমাদের শিবুদারি পোর্ট ট্রাস্টের দিকেও কিছু রয়েছে, তা একেবারে উদ্বিগ্নিত অংশ। তা এই অবস্থা থেকে সেখানে সেচের সাহায্য পেয়েছি আমরা, কৃষির সাহায্য পেয়েছি, বিদ্যুৎ উৎপাদনের সাহায্য পেয়েছি, পরিবহনে, জল পরিবহনে, অর্থাৎ কৃষিজাত দ্রব্যকে বাজারে আনার জন্য এখনো কিন্তু সেই যমুনা নদী, অর্থাৎ খাল বরাবর, যমুনা খাল, সেই খাল বরাবর মদনপুর বাজারে কিন্তু অনেক ফসল পৌঁছিয়ে যায়। তোমার কোথা থেকে, ঈশ্বরপুর থেকে আরও ভেতরের দিকে যদি যাওয়া যায়, সেই মাঝের গ্রাম, মাঝের চর, সেখান থেকে সান্যালচর এবং সেখান থেকে এখানে এসে পৌঁছে। এটা বাস্তবিক সত্য নয়, এটাতে কিন্তু কোনো ভুলচুক নেই। একদিন গাড়ি নিয়ে চলে গিয়ে ওই খাল বরাবর গিয়ে সারাক্ষণ থেকে ভালো লাগে যে নৌকায় বোঝাই হয়ে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ অত ভেতরে গাড়ি ঘোড়া যেতে চায় না, আর বর্তমান তো যায় না, তাহলে গাড়ি দেওয়ার মতো বই নেই। যাই হোক না কেন, জলাশয়ে স্থানীয় অধিবাসীরা মাছ উৎপাদন করে অনেকে সেই জলকে পানীয় জল সরবরাহে শহর নগরের উন্নতি ঘটিয়ে, আমরা বলি না কল্যাণীর জল, পায়রাডাঙ্গার জল ফিল্টারেশন করে আমরা এখন পানীয় জল করছি। তা নদীগুলো এইভাবে মাতৃস্নেহে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে লালন পালন করে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বলবো ভারতকে নদীমাতৃক দেশ। আমি অল্প করে বললাম, অনেক বিষয় আছে, আরও বিস্তৃত বলা যায়, সেটা নিজেরা তৈরি করবে। সবটাই যে আমি করে দিতে পারবো আমার পক্ষে বলা সময় সাপেক্ষ এবং সেটা সম্ভব নয়। পরবর্তী ক্লাস আছে। আচ্ছা, তা এইবার আমরা যাব আর একটা বিষয়ের মধ্যে। গঙ্গা যে নদীটা রয়েছে, সেই গঙ্গা নদীর গতিপথ যদি বলে, তাহলে বলবো যে পূর্ববাহিনী। গঙ্গা একটা পূর্ববাহিনী,
এবং পতিত স্থানে দক্ষিণ বাহিনী। তা এইটুকু যেমন বলতে পারলাম আমরা সহজে মানচিত্র দেখে, আমাদেরকে তারপরে বলতে হবে গঙ্গা যে ভাগীরথীর নামে যে উৎপত্তি, সেটা গোমুখ তুষার গুহা থেকে, তারপর সেখানে দেবপ্রয়াগে অলকানন্দা মন্দাকিনীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হবে। আমি কি বলেছি যে গোমুখ সিংহটাকে। তারপরে চলে আসো ভাগীরথীর মধ্য দিয়ে নিচের দিকে দেবপ্রয়াগের কাছে এসে দেখো অলকানন্দা এবং মন্দাকিনীর মিলন ঘটছে। তারপর সেটা আরো দক্ষিণে বেরিয়ে এসে গঙ্গা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে। তারপর সেটা তোমার ছোটনাগপুর মালভূমি অথবা মুর্শিদাবাদের সুতির কাছে সেটা দক্ষিণ বাহিনী হয়ে ভাগীরথী হুগলি নাম নিয়ে আরেকটা অংশ বাংলাদেশে পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত। এইটাই এর ব্যাখ্যা, এর বাইরে কিছু বলতে হবে না। বদ্বীপ গঠন, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, এগুলোর কথা বলতে পারবো। আর আরেকটা জায়গাতে আমরা আসি যে ব্রহ্মপুত্র নদের গতিপথ। এটাকে ওই একটু আগে বললাম 3 জায়গায় 3 রকম নাম, 4 জায়গায় উৎপত্তিটা দেবে চেমাই দং হিমবাহ, দং হিমবাহ। আর পতিত স্থান হচ্ছে বাংলাদেশের পদ্মায় যমুনা নামে মিলিত হয়েছে। এইটুকু বললেই যথেষ্ট। যমুনা নদী অবশ্যই বরফ গলা জলে পুষ্ট এবং বৃষ্টির জলেও পুষ্ট, কারণ ওটা ব্রহ্মপুত্রেরই একটা অংশ। আর ব্রহ্মপুত্রের অংশ আরো উঠবে সাংকো, ফলে সাংকো যে জল দিচ্ছে সেটা চেমাংদং হিমবাহ থেকে, হিমবাহের গলিত অবস্থা সেখানে নদীর সৃষ্টি করেছে। ব্রহ্মপুত্র নদটাতে অসংখ্য চড়া আছে। কেন বলতো? তার একটাই কারণ, নদী জলে বা নদী খাতে বলবো, নদী জলে না বলে বলবো নদী খাতে গভীরতা কমে গেছে। পার্বত্য অঞ্চলে ক্ষয় এবং ধস জনিত পদার্থ সরাসরি এতে পতিত হয়েছে ব্রহ্মপুত্রের অববাহিকা এবং ব্রহ্মপুত্রের খাতে। এই খাত প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, খাত নয়, ক্ষয়াকাত্ত। ফলে নুড়ি, কাকড়, বালি, পলি, কাদা, প্রস্তর এর গর্ভদেশে সঞ্চয় হয়েছে। ফলে গভীরতা হ্রাস পাওয়ায় মেরু ঢালে বহন ক্ষমতা হ্রাস পেয়েছে এবং নদী গর্ভে বর্ষার অতিরিক্ত জল আসামে বন্যার সৃষ্টি করে। ব্রহ্মপুত্র নদে অসংখ্য চড়ার সৃষ্টি করেছে। আমরা আরেকটা জায়গা দেখব, সেটা হচ্ছে উত্তর ভারতের নদী পাশাপাশি দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে যাওয়া যাচ্ছে। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? একটা প্রশ্ন, এটা মাধ্যমিক। আমরা দেখব যে সামুদ্রিক পাত সঞ্চারিত হয়েছে, অর্থাৎ ড্রিফট, চলন ঘটেছে। কোন পাতে? আরবীয় শাখার পাত। আরবীয় সামুদ্রিক পাত সঞ্চরণে পার্শ্বচাপে একটা প্রতিরোধ করতে পশ্চিম উপকূলে খাড়া চ্যুতি ঘটেছে। অবশ্যই সেটা তির্যকচ্যুত চ্যুতি, এবং সেই চ্যুতির সামগ্রিকতায় আমরা দেখতে পেয়েছি পশ্চিমঘাট পর্বতের
উচ্চভূমি। দাক্ষিণাত্যের মালভূমি পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে হেলে যায় পশ্চিমঘাট পর্বত কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম থেকে পূর্ব। ঠিক এই কারণে পরবর্তীতে ভূমির ঢাল নিয়ন্ত্রিত হয় পশ্চিম থেকে পূর্ব। ফলে এই অংশে ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে পর্যায়িত ঢালে পরিণত হওয়ার সেখানে নদীগুলোর উৎপত্তি থেকে মোহনার স্থল পূর্ব বাহিনী হয়ে উঠেছে। কোন কোন নদী? এই বিষয় মহানদী কৃষ্ণা, গোদাবরী, কাবেরী কথা উল্লেখযোগ্যভাবে বলা যায়। অপরদিকে নর্মদা এবং তাপ্তি নদী পশ্চিমবঙ্গে। এখানে আবার ভূমি ঢাল নদীর স্বাভাবিক অবস্থা থেকে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে। কাজেই নর্মদা তাপ্তি এই অংশে দুটি পর্বতের মধ্যবর্তী নিচু অংশ, দুটি পর্বতের মধ্যবর্তী অবনমিত অংশ। এই নিচু অংশ বা অবনমিত অংশ গ্রস্ত উপত্যকা। সেটা ড্রাই হতে পারে, হিউমিড হতে পারে। হিউমিড হলে জল থাকবে, ড্রাই হলে থাকবে। ফলে আমরা দেখব যে ভূমির ঢাল পূর্ব থেকে পশ্চিম দিকে ক্রমপর্যায়িত হয়ে নেমে আসায় নর্মদা এবং তাপ্তি এখানে পূর্ব বাহিনী নদী হিসাবে এই দুই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে তার প্রবাহ অবস্থা বজায় রেখেছে। আমাদের এরপরে একটা প্রশ্ন আছে যে দক্ষিণ ভারতের নদীগুলিতে বন্যার প্রভাব কম কেন? প্রথম কথা হচ্ছে যে নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, কোনো হিমবাহের বড় এখানে নেই। কাজেই আমরা দেখব যে নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় কখনো কখনো তার প্রবাহ পথে জলপ্রবাহের অবস্থার বিঘ্নতা ঘটেছে এবং নদী চিহ্নিত হয়েছে অনিত্যবহ বা নন প্যারেনিয়াল হিসেবে। পশ্চিমঘাট পূর্ব দিকে অনুবাদ ঢালে অবস্থিত হওয়ায় বৃষ্টির পরিমাণটা কম। আমরা আরব সাগরীয় মৌসুমি বায়ুকে আরব সাগর থেকে যদি দাক্ষিণাত্যের মালভূমির ভেতরের দিকে প্রবেশ করতে দেখি তাহলে দেখব তাকে একটা উচ্চ পর্বত অতিক্রম করে নেমে আসতে হচ্ছে। কে সেই উচ্চ পর্বত? পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি পর্বতমালা। এবং সে যখন নেমে আসছে তখন তার বায়ুর ধর্মের অর্থাৎ প্রপার্টিজের কিছু পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন? উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে পর্বতের ওপর থেকে নিচে নেমে আসা। উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেলে বায়ুর আয়তন বৃদ্ধি পাচ্ছে। আপেক্ষিক আর্দ্রতা ওই অংশে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে সম্পৃক্তের ব্যাঘাত ঘটছে
কোনো বৃষ্টিবহুল মেঘ সৃষ্টি হতে পারছে না। তাই আমরা এই পূর্ব দিকে, কার পূর্ব দিকে, সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণটাকে স্বল্প থেকে দেখতে পাই। এই অবস্থায় নদীগুলোতে জলের অভাবে নদী খাত অনিত্যবহ হয়ে পড়ে। এইবার আমরা দেখব নদী খাত অনিত্যবহ হয়ে পড়ায় নদী উপত্যকা কখনোই জলরাশি পূর্ণ হয়ে ছাপিয়ে যেতে পারে না। আমি বলেছি নদী অববাহিকা নয়, নদী উপত্যকা জলরাশি পূর্ণ হয়ে ছাপিয়ে গিয়ে নদী অববাহিকায় পৌঁছতে পারে না। তাই বন্যার পরিমাণ কম, বন্যার প্রকোপ কম। আকস্মিক বা স্ল্যাশ ফ্ল্যাট যদি ঘটে থাকে তাহলে বন্যা হয় না তা নয়। সেখানে আবার নদীর অগভীরতা দায়ী, সেখানে নদীর বহন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার জন্য দায়ী, সেখানে নদীর ক্ষয়জাত পদার্থের অ্যাকুমুলেশন বা সঞ্চয় ক্ষমতা হ্রাস পাওয়ার বন্যার প্রকোপ বেশি। আর এটার ক্ষেত্রে বললাম বন্যার প্রকোপ কম। আমরা এরপরে উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। আমরা এই বিষয়ে বদ্বীপ গড়ে ওঠেনি মেনলি নর্মদা, তাপ্তি, সাবরমতী, মাহি, গুজরাটের নদীগুলোর উপরে। কনকন উপকূলের উত্তরেও আছে নর্মদার কথা, তাপ্তির কথা আছে কনকন উপকূলের ওপর, গুজরাটের উপকূলে আছে মাহি কথা বললাম, সাবরমতীর কথা বললাম। এদের মধ্যে নেই কেন নেই? প্রথম কথা হচ্ছে দীর্ঘ নদীগুলোর উপনদীর সংখ্যা অধিক হওয়ার জন্য সেখানে আমরা দেখতে পাবো জলের পরিমাণ বেশি। কিন্তু মানচিত্র দেখলেও বুঝতে পারবে, আমি সবটাই মানচিত্র দেখে তুলছি কিন্তু, এবং সেখানে দেখো কি আশ্চর্যের জিনিস, নদীগুলোর দৈর্ঘ্য কম এবং প্রবাহ পথে উপনদীর সংখ্যা কম। ফলে পূর্ববাহিনী নদীতে যেমন বেশি, এখানে উপনদীর সংখ্যা কম। তাহলে জলটা কে সাপ্লাই দেবে? মূল খাতে একমাত্র বৃষ্টির জল পাচ্ছে এবং তার নিজস্ব নদী খাতে, উপনদীর খাত পাচ্ছে না। তাই এখানে জলের বা গতিবেগের, জলের হ্রাস আছে জলসম্পদের, আর গতিবেগের বিচ্ছিন্নতা রয়েছে। আমরা এরপরে মানচিত্র থেকে দেখছি যে পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হওয়ায় দৈর্ঘ্য, প্রস্থ, জলপ্রবাহ এবং পলির পরিমাণ এখানে কম। পশ্চিমঘাট পর্বত থেকে ছোট ছোট নদীগুলো রয়েছে, বিশেষ করে গোয়ার উপকূলে উল্লেখযোগ্য, গেলে দেখতে পাবে সেখানে।
তা একেবারেই কম। নর্মদা নদী ও তাপ্তি নদী সুদীর্ঘ হলেও জলস্রোতের বেগ এখানে বেশি। বোঝা যাচ্ছে জলস্রোতের বেগ বেশি নর্মদা তাপ্তি, কিন্তু উপনদীর সংখ্যা অল্প হওয়ায় পলির পরিমাণ কম নদী খাতে। আরব সাগর ও খাম্বাত উপসাগরে স্থলভাগ খাড়াভাবে অবতরণ করেছে। এখানে যে খাম্বাত উপসাগর আছে ফানেলের মতো, দেখো নিচের দিকটাতে কর্ণাটক এবং গুজরাটের উপকূলে, আর উপরের দিকে চলে আসো সেখানে আমাদের খাত পাচ্ছি, নদী খাত। কি হবে এখানে? ক্ষয় প্রতিরোধ করছে। প্রাচীন ক্ষয় প্রতিরোধকারী শিলা জন্য নদীর নাব্যতা এখানে বজায় রাখছে, কিন্তু হচ্ছে না। অর্থাৎ নদীর যে নাব্যতা হওয়া উচিত সেই নাব্যতা এখানে নেই, ফলে বন্যাও সৃষ্টি হতে পারছে না। বন্যার প্রকোপ কম, কিন্তু গতিবেগ বেশি। ওই যে বলে ফেললাম, অসংখ্য বাঁধ এবং জলাধার নির্মাণ করে সেখানে নিয়ন্ত্রিত ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি আবার গতিময়তাকে ছাড়িয়ে স্বাভাবিক অবস্থানের মধ্যেও রয়েছে। অংশগুলো কঠিন হতে পারে, মনে নাও ধরতে পারে, কিন্তু ম্যাপ দেখে পড়লে, মানচিত্র দেখে পড়লে কারুর সাহায্য প্রয়োজন হবে না, আমি 100% নিশ্চিত করতে পারি। কারণ এটাই তোমাকে মানচিত্রে প্রদর্শিত করতে হবে 10 নম্বর যখন ম্যাপ পয়েন্টিং আসবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ, এবং আমরা পরবর্তী দিনে আবার অন্য চ্যাপ্টার শুরু করব। দেখো তো কোথাও